ইসরায়েলের যে সুদীর্ঘ আর বেশ জটিল ইতিহাস সেটা নিয়েই আজ আমরা কথা বলবো। আমাদের হাতে থাকা নানা উৎস থেকে আমরা চেষ্টা করব একদম প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত মূল ঘটনাগুলো আর ঐতিহাসিক মোড়গুলো একটু ছুঁয়ে যেতে, যাতে আজকে ছবিটা বুঝতে সুবিধা হয়। ঠিক। আর এই ইতিহাসের শেকড় কিন্তু বহু গভীরে। আমরা যদি দেখি খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ বছর আগে ইব্রাহিম, ইসহাক, যাকব এদের হাত ধরে ইহুদি জাতির একটা গোড়াপত্তন হয় আর কি। আর ক্যানান দেশটা তাদের কাছে একটা প্রতিশ্রুত ভূমি হিসেবে পরিচিত হতে থাকে। হ্যাঁ, তারপর তো সেই মিশরের দাসত্ব আর মোজেসের নেতৃত্বে এক্সোডাস বা দেশত্যাগের সেই বিখ্যাত ঘটনা। ক্যানানে ফেরার পর একটা সময় আসে যখন রাজা সল, তারপর ডেভিড ও সোলোমন এদের অধীনে একটা একীভূত রাজ্য গড়ে ওঠে। ডেভিড তো জেরুসালেমকে রাজধানী করলেন, আর সলোমন তৈরি করলেন প্রথম টেম্পল, যেটা ইহুদিদের ধর্মীয় জীবনে একদম কেন্দ্রে চলে এলো, তাই না? একদম তাই। কিন্তু সেই ঐক্যটা খুব বেশি দিন কিন্তু টেকেনি। রাজ্যটা ভেঙে গেল ইসরায়েল আর জুডা এই দুটো ভাগে। আর এরপর শুরু হলো বাইরের শক্তির আক্রমণ। যেমন ধরুন, অ্যাশিরীয়রা উত্তর রাজ্যটা দখল করে নিল। আর পরে খ্রিস্টপূর্ব ৫৮৬ সালে ব্যাবিলনীয়রা জুডা দখল করে এবং প্রথম টেম্পলটা ধ্বংস করে দেয়। এটা ছিল বিরাট এক আঘাত। বহু ইহুদিকে তখন নির্বাসনে পাঠানো হয়েছিল। হুম, কিন্তু পারস্যের সম্রাট সাইরাসের সময় তারা তো ফিরে আসার অনুমতি পায়, এসে দ্বিতীয় টেম্পলও বানায়। হ্যাঁ, পায়, বানায়ও। কিন্তু শান্তি ঠিক স্থায়ী হয়নি। গ্রিক শাসনের পর এলো রোমান শাসন। আর ৭০ খ্রিস্টাব্দে রোমানদের বিরুদ্ধে একটা বড় বিদ্রোহ হয়েছিল। সেটার চরম পরিণতিতে দ্বিতীয় টেম্পলটাও ধ্বংস হয়ে যায়। আর এর ফল ছিল মারাত্মক। বিশাল সংখ্যক ইহুদি তাদের ভূমি থেকে বিতাড়িত হল, যেটাকে আমরা ডায়াসপোরা বলি। ব্যাপক হারে ছড়িয়ে পড়া। এই ঘটনাটা কিন্তু ইহুদি পরিচিতি আর তাদের টিকে থাকার লড়াইকে একদম নতুন দিকে নিয়ে যায়। আচ্ছা, আর এই ডায়াসপোরা ছড়িয়ে পড়ার সময়টা কতদিন চলেছিল? প্রায় ২০০০ বছর। ভাবা যায়, ইহুদিরা ইউরোপ, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এরকম নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতে শুরু করে। কিন্তু অনেক জায়গাতেই, বিশেষ করে খ্রিস্টান ইউরোপে, তারা কিন্তু বেশ বৈষম্য, অত্যাচার ধরুন ওই পগ্রম বা সংগঠিত হামলা ও হত্যাকাণ্ড আর তীব্র বিদ্বেষের শিকার হয়েছিল। এত কিছুর পরেও তারা নিজেদের ধর্ম, সংস্কৃতি আর জায়ন বা জেরুজালেমে ফেরার যে স্বপ্নটা, সেটা কিন্তু বাঁচিয়ে রেখেছিল। তার এই যে এতদিনের বিচ্ছিন্নতা, এত নির্যাতন, এই অভিজ্ঞতাগুলোই কি পরে ১৯ শতকের দিকে থিওডোর হার্জলের নেতৃত্বে জায়ালবদী আন্দোলনের জন্ম দিয়েছিল, যেটা ছিল আসলে ঘরে ফেরার একটা রাজনৈতিক চেষ্টা? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। জাইনবাদীরা তখন একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য খুব জোরালো প্রচার শুরু করে। আর ইউরোপে যখন আবার নতুন করে নিপীড়ন বাড়তে থাকে, তখন অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা প্যালেস্টাইনে ইহুদিদের অভিবাসনও বাড়তে থাকে। এরপর প্রথম বিশ্বযুদ্ধের পর প্যালেস্টাইন চলে আসে ব্রিটেনের নিয়ন্ত্রণে। এটাই ব্রিটিশ ম্যান্ডেট নামে পরিচিত, লিগ অফ নেশনস থেকে পাওয়া একটা অস্থায়ী শাসনভার আর কি। আর ঠিক তখনই তো এলো ১৯১৭ সালের ওই বেলফোর ঘোষণাটা, যেখানে ব্রিটেন বলল যে তারা প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটা জাতীয় আবাসভূমি বা হোমল্যান্ড প্রতিষ্ঠায় সমর্থন দেবে। কিন্তু সেখানে আরবদের অধিকারের ব্যাপারটা বোধহয় খুব একটা স্পষ্ট ছিল না, তাই না? যা শুরু থেকেই একটা উত্তেজনা তৈরি করে। বাড়তেই থাকে। এইরকম একটা পরিস্থিতিতেই ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে ভাগ করার একটা পরিকল্পনা দেয়। একটা আরব রাষ্ট্র আর একটা ইহুদি রাষ্ট্র। ইহুদি নেতৃত্ব এটা মেনে নেয়, কিন্তু আরব বিশ্ব এটাকে দেখে নিজেদের ভূমির ওপর একটা অন্যায় ভাগাভাগি হিসেবে। তারা প্রত্যাখ্যান করে। আর এরই পথ ধরে ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল তার স্বাধীনতা ঘোষণা করে। আর স্বাধীনতা ঘোষণার সঙ্গে সঙ্গেই তো যুদ্ধ শুরু হয়ে গেল। প্রতিবেশী আরব দেশগুলো আক্রমণ করে বসল। সেই যুদ্ধে ইসরায়েল শুধু যে টিকে গেল তাই না, নিজেদের ভূখণ্ডও বাড়িয়ে নিল। কিন্তু সংঘাত তো সেখানেই থামল না। না, একদমই না। এরপর ১৯৬৭ সালের যে ৬ দিনের যুদ্ধ, সেটা এই অঞ্চলের মানচিত্রটাই পুরো পাল্টে দেয়। ইসরায়েল মিশর, সিরিয়া, জর্ডেনকে হারিয়ে ওয়েস্ট ব্যাংক, গাজা, পূর্ব জেরুসালেম, সিনাই উপদ্বীপ আর গোলান মালভূমি দখল করে নেয়। আবার ১৯৭৩ সালে ইয়ম কিপুর যুদ্ধে মিশর আর সিরিয়া হঠাৎ আক্রমণ করেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি।
এই যুদ্ধগুলো ইসরায়েলের নিরাপত্তা হয়তো বাড়িয়েছিল, কিন্তু দীর্ঘমেয়াদী সংঘাতের নতুন ক্ষেত্র তৈরি করেছিল। এত যে সংঘাত, এর মাঝে শান্তির চেষ্টাও তো হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই হয়েছে। যেমন ১৯৭৯ সালে মিশরের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি হল, বেশ ঐতিহাসিক চুক্তি। আর ১৯৯৪ সালে জর্ডানের সাথেও শান্তি চুক্তি হয়। এই চুক্তির ফলেই কিন্তু মিশর সিনাই উপদ্বীপ ফেরত পায়। কিন্তু প্যালেস্টাইনিদের সাথে যে মূল সংঘাত, সেটা চলতেই থাকল। সেক্ষেত্রে অসলো চুক্তির ১৯৯৩-৯৫ কথা তো বলতেই হয়, যখন ইসরায়েল আর পিএলও মানে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যারা তখন ফিলিস্তিনিদের প্রধান প্রতিনিধি ছিল, তারা প্রথমবারের মতো একে অপরকে স্বীকৃতি দিল। একটা দুটো আলাদা রাষ্ট্র হবে এরকম একটা আশাও তৈরি হয়েছিল। কিন্তু সেটা কেন সফল হলো না শেষ পর্যন্ত? দেখুন, বেশ কিছু জটিল কারণ ছিল। যেমন ধরুন, জেরুজালেমের ভবিষ্যৎ কী হবে, ওয়েস্ট ব্যাংকে যে ইসরায়েলি বসতিগুলো তৈরি হচ্ছিল সেগুলোর কী হবে, ফিলিস্তিনি শরণার্থীরা ফিরতে পারবে কিনা, এই যে মূল ইস্যুগুলো, এগুলোর কোনো সমাধান কিন্তু হয়নি। তার ওপর দুই পক্ষেই যারা চরমপন্থী ছিল, তারা এই চুক্তির বিরোধিতা করেছে। ফলে শেষ পর্যন্ত চুক্তিটা আর বাস্তবায়ন করা যায়নি। এটা দেখায় যে সদিচ্ছা থাকলেও মাঠের বাস্তবতা কতটা কঠিন হতে পারে। আর সাম্প্রতিক সময়েও তো আমরা দেখছি গাজায় হামাসের সাথে বারবার যুদ্ধ হচ্ছে। ২০০৮, ২০১৪, ২০২১, আবার ২০২০ সালে অ্যাব্রাহাম অ্যাকর্ডস হল। কিছু আরব দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হল। আর এখন তো ২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের ভয়াবহ হামলার পর যে গাজা যুদ্ধ চলছে, সেটা তো আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। একদম। আজকের দিনে দাঁড়িয়ে মূল সমস্যাগুলো কিন্তু কমবেশি একই রকম রয়ে গেছে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, ফিলিস্তিনিদের রাষ্ট্রহীনতার প্রশ্নটা, ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতির ক্রমাগত বিস্তার, জেরুজালেম কার হবে সেই চূড়ান্ত দাবির অমীমাংসিত অবস্থা। আর এর সাথে সবসময় জড়িয়ে আছে নিরাপত্তার প্রশ্ন একদিকে, আর মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রশ্ন অন্যদিকে। একটা জটিল টানাপড়েন। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে এই অঞ্চলের ইতিহাস হাজার বছরের পুরনো হলেও এর প্রভাব বর্তমানেও কত তীব্রভাবে রয়ে গেছে। সেই প্রাচীনকালের প্রতিজ্ঞা থেকে শুরু করে আজকের আধুনিক রাষ্ট্রের সংঘাত, সবকিছু যেন একটা সুতোয় বাঁধা। নিঃসন্দেহে এই দীর্ঘ আর বেশিরভাগ সময় খুব রক্তক্ষয়ী একটা ইতিহাস যখন আমরা দেখি, তখন মনে প্রশ্ন জাগে, এত বছর ধরে যে সংঘাত চলছে, তার মূল কারণগুলো কি শুধুই রাজনৈতিক, নাকি এর ঐতিহাসিক, ধর্মীয়, মনস্তাত্ত্বিক দিকগুলো সমানভাবে দায়ী? আর ভবিষ্যতে কি আসলেই শান্তির কোনো পথ আছে? কতটা বাস্তবসম্মত সেটা? এই উৎসগুলো ঘাটলে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আরও গভীরভাবে ভাবার একটা সুযোগ তৈরি হয়।